বাবা দাদন আস্তে আস্তে। দেখো এখানে কিন্তু নেতা সাহেব আছেন, সার্জিস আছেন, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য। ক্ষমতা নিয়ে কমিটি নিয়ে কি অবস্থা, সার্জিসের উপস্থিতিতে সার্জিসের সামনে দফায় দফায় মারামারি। দর্শক, বগুড়াতে এনসিপির মারামারি আমরা দেখলাম আবারও। আজকে এই খবরটা শেষ বেলাতে এসে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সার্জিস আলমের উপস্থিতিতে এনসিপির দুই পক্ষের মারামারি হয়েছে বগুড়াতে। ডক্টর ইউনূসের যুদ্ধ প্রস্তুতি, তসলিমা নাসরিনের নোবেল কমিটিকে চিঠি। তসলিমা নাসরিন ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কারের ফিরিয়ে নেবার ব্যাপারে নরওয়েজিয়ান নোবেল কমিটিকে একটি চিঠি লিখেছেন। নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচণ্ড একটা গুমট পরিস্থিতির মধ্যে রয়েছি। একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে। কেন তাহলে সেনা প্রধান মুখ খুলছেন? আসলে বিষয়টি কি? সেনা বাহিনী যদি এর সঙ্গে যুক্ত না হয়ে থাকে। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপস্থিতিতেই সার্জিসের সামনে দফায় দফায় মারামারি, মানে দুই চারটা সার্জিসের উপর পড়ে যেত। যে নমুনা ছিল ঘটনার প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিয়ে তোমরা সভা সমাবেশ করবা, তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইসা নিজেরাই যে পরিমাণ কিলাকিলি করে নিজেদের এনার্জি হারাচ্ছ, হাত পা ভাঙ্গাভাঙ্গির ঘটনা ঘটছে। আইন ঠিক মতো চললে তোমরা একে অন্যের বিরুদ্ধে মামলা করলে যা ঘটবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে। ঘটনার প্রেক্ষাপটে বগুড়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষ যারা নেতা কর্মীরা আছেন, নতুন নেতা হয়েছেন, এত জীবন মানে অন্যদের পিছনে পিছনে স্লোগান দিতেন, হঠাৎ করে সব নেতা হয়েছে। নেতা হওয়ার পরে কি হয়েছে, মানে কার থেকে কে কত বড় নেতা, কার কত অনুসারী, আর লোকাল একটু পাওয়ার টাওয়ার আছে, বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি ফ্রিতে পাওয়া যায়, তারপর হচ্ছে টাকা পয়সা মাশাআল্লাহ ভালো কামানো যায়। এই সুযোগগুলো পোলাপাইন কেন ছাড়বে অল্প বয়সে? তো এগুলো নিয়ে দফায় দফায় মারামারির ঘটনা। আজকে একই দিনে দেখেন কতগুলো ঘটনা। বিকাল 5:15টার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে এনসিপির মুখ্য সংগঠক সার্জিসের উপস্থিতিতেই তাদের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিকেল 4:30টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান সার্জিস এবং এনসিপির বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা সকলে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ মিছিল নিয়ে পৌর পার্ক চত্বরে প্রবেশ করে। সমাবেশে প্রধান অতিথি সার্জিস আলম মঞ্চে বসেছিলেন এবং এনসিপির অন্য কেন্দ্রীয় নেতারা তখন বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বৈষম্য বিরোধীর একটি পক্ষ সার্জিস আলমের বিরুদ্ধে স্লোগান দেন। তখনই সার্জিসের পক্ষ নিয়ে অন্যরা তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এত বড় সাহস, তুই নেতার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিস, বেটা চিনস সার্জিস ভাইকে? জীবন দিয়ে আলাম কইয়ে ঝাপাইয়া পড়ছে, তোমরা জীবন দিবে, আমরাকে চাইয়ে থাকো, মারস টাকা। এরপরে মারামারি। দর্শক, এক পর্যায়ে তুমুল মারামারি হয়। দুই পক্ষের মারামারির সময় সমাবেশের মঞ্চে বসে বক্তব্য দিচ্ছিলেন এনসিপি নেতারা, কারণ বক্তব্য চালাই যেতে হবে, মাইকে যেন চিল্লাবালার আওয়াজ বেশি না শোনা যায়। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাহসান রিয়াজ সহ আরো বেশ কয়েকজন তারা 1 মিনিটের মতো করে বক্তব্য দেন, আর সার্জিস আলম 4 মিনিটের বক্তব্য দিয়ে দ্রুত মঞ্চ থেকে নেমে চলে যান, কারণ পরিস্থিতি ভালো না, কখন কোনটা এসে উপরে পড়ে। বগুড়া থানার ওসি বলছেন, সার্জিস মঞ্চে ওঠার পর এনসিপি সমর্থকদের একটি অংশ এনসিপিরই তার বিরুদ্ধে স্লোগান দেয়। অপর অংশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এখন এনসিপির মধ্যে সার্জিসের বিরোধিতায় একটা টিম কাজ করছে। কেন করছে? সার্জিসের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন অ্যাক্টিভিটিস, কেউ কেউ মনে করছেন এনসিপির মধ্যে সার্জিসের থাকাটাই আর উচিত না, বা সার্জিস আছেন, এটা অনেকে মানতে পারতেছেন না। তো এই যে নিজেদের মধ্যে সার্জিসকে মানা না মানা, অথবা আমার নেতা সার্জিস থেকে তোমার নেতা হাসনাত কি বড় নাকি মাসুদ ভাই ছোট, এরকম ইস্যুগুলো কিন্তু এখন ভেতরে ভেতরে নানান ঝামেলা পাকাচ্ছে, যেটার বহিঃপ্রকাশ আজকে এনসিপির নেতা কর্মীরাই সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা করে সেখানে স্লোগান দিয়া, আর বাকিরা এসে একদম ছাত্রলীগ স্টাইলে একদম কথা কবি খেলামো এরকম স্টাইলে থামানোর চেষ্টা করছে। তো আমরা এখান থেকে শিক্ষণীয় কি? ক্ষমতার ভাগাভাগি, দলাদলি, ধান্দাবাজি, এগুলোতে এক পক্ষ আরেক পক্ষকে মারবে, আর এখান থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন, এগুলা ভাই শুধু পকেট ভরার জন্য আসলে আজকাল এই গল্প হচ্ছে। এছাড়া কার্যকর আপনি এদের মধ্যে কি দেখেন? আমরা দেখি বিএনপির কমিটি মারামারি হয়, এটা হয়, আমরা দেখি অভ্যস্ত, আওয়ামী লীগেরটাই হয়, এখন এনসিপির মধ্যে হয়, বক্তব্য দিতে আসলে এগুলা হয়, এগুলা কিন্তু আমাদের কাছে কামনীয় না। ডক্টর ইউনূসের যুদ্ধ প্রস্তুতি, তসলিমা নাসরিনের নোবেল কমিটিকে চিঠি। আমাদের নির্বাসিত লেখিকা, বাংলাদেশের বাঙালি নারীর জাগরণের অন্যতম পথিকৃতদের একজন তসলিমা নাসরিন ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কারের ফিরিয়ে নেবার ব্যাপারে নরওয়েজিয়ান নোবেল কমিটিকে একটি চিঠি লিখেছেন। আজ সকালে তিনি চিঠিটি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন, কিন্তু এই চিঠিটি কি তিনি নরওয়েজিয়ান নোবেল কমিটিকে দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে সেটি যথার্থ হয়েছে, যুক্তিযুক্ত হয়েছে, এমন কণ্ঠ উচ্চে তুলতে হবে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা
বাংলাদেশের যারা কৃতি সন্তান আছে তাদের কণ্ঠ উচ্চে তুলতে হবে, নইলে আপনার আমার জন্মভূমি অক্ষত থাকবে না। আজকে তসলিমা নাসরিন তার চিঠিতে বাংলাদেশের বাস্তব রূপ তুলে ধরেছেন বিগত 9 মাসে কি ঘটছে। আমি তসলিমা নাসরিনকে সাধুবাদ জানাই। তসলিমা নাসরিন তো ডক্টর ইউনূসের বিরোধিতা করবার কথা নয়, কারণ বিরোধিতা করছেন তসলিমা নাসরিন বাংলাদেশের পক্ষে, তসলিমা নাসরিন সত্যের পক্ষে। বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ডক্টর ইউনূস, সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ডক্টর ইউনূস, তাই তসলিমা নাসরিন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কলম ধরতে বাধ্য হয়েছেন। কেন এখন কি তসলিমা নাসরিন কেউ কি আওয়ামী লীগের দোসর বলবেন ডক্টর ইউনূসগণ আপনারা? তসলিমা নাসরিন আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচকদের একজন ছিলেন, শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচকদের একজন ছিলেন। মৌলবাদীদের আনুকূল্য পেতে শেখ হাসিনা বলুন, খালেদা জিয়া বলুন, বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, কেউ নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনবার উদ্যোগ নেননি, কিংবা তিনি যে দেশে আসবেন এই দেশে আসবার পথটা উন্মুক্ত করেননি। সেই জায়গায় তসলিমা নাসরিন সবচেয়ে বড় আওয়ামী বিরোধী, সবচেয়ে বড় শেখ হাসিনা বিরোধী, তিনি যে লিখেছেন ডক্টর ইউনূসের সমালোচনা করে, এখন যদি বলেন আওয়ামী লীগের দোসর তসলিমা নাসরিন, সেই কথা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আমরা তসলিমা নাসরিন কি লিখেছে তিনি ইংলিশে তার ফেসবুক পোস্টে লিখেছেন, এবং নরওয়েজিয়ান নোবেল কমিটিকেও তিনি নিশ্চয়ই ইংলিশে চিঠিটি লিখেছেন। আমরা বাংলা তর্জমাটা একটু পড়ে আসি তিনি কি লিখেছেন। বাংলাদেশের বাস্তব অবস্থা তসলিমা নাসরিন তুলে ধরেছেন। তসলিমা নাসরিন লিখেছেন, নরওয়েজিয়ান নোবেল কমিটি, আমি জানি যে একবার নোবেল শান্তি পুরস্কার পেলে তা ফেরত নেওয়া যায় না, কিন্তু ব্যতিক্রমী পরিস্থিতিতে তা সম্ভব কিনা তা বিবেচনা করুন। আপনি বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করেছেন, কিন্তু তিনি শান্তির জন্য একটিও কাজ করেননি। গ্রামীণ ব্যাংকে থাকাকালীন তিনি কর ফাঁকি দিয়েছিলেন, ব্যাংকের জন্য প্রদত্ত বিদেশি অনুদান ব্যবহার করে অসংখ্য ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠা করেছিলেন, এবং যখন ক্ষুদ্র ঋণ নেওয়া মহিলারা সুদসহ পরিশোধ করতে ব্যর্থ হন তখন গ্রামীণ ব্যাংকের আইন প্রয়োগকারীরা তাদের বাড়িঘর ভেঙে ফেলত। এখন তিনি জিহাদি জঙ্গিদের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। গত 9 মাস ধরে তার নির্দেশে বিরোধী দলীয় সদস্য এবং সংখ্যালঘু হিন্দুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, এবং অনেককে মিথ্যাভাবে কারারুদ্ধ করা হয়েছে। তিনি দেশের ইতিহাস জাদুঘর ভেঙে ফেলেছেন এবং বাঙালি বীরদের মূর্তি ভেঙে ফেলেছেন। 1971 সালের পরাজিত শক্তি পাকিস্তানের এজেন্ট হিসেবে তিনি এখন প্রতিবেশী ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য উন্মত্তভাবে প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ এই কথাটির মাধ্যমে তসলিমা নাসরিন গতকালকে ডক্টর ইউনূসের যে ভাষণ, সেই ভাষণকে ইঙ্গিত করেছেন। তিনি আরও লিখেছেন তার বয়স 84 বছর, বাংলাদেশের ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা একেবারেই নেই, তবুও তার ভ্রান্ত ধারণায় সে দেশের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটাতে চলেছে। জিহাদি জঙ্গিদের আক্রমণের কারণে শিল্প বন্ধ হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা ভয়াবহ হতে চলেছে, কিন্তু ইউনূস কোনো উদ্বেগ দেখাচ্ছেন না। তিনি নির্বাচনও করতে চান না, তার সহযোগীরা জাতিকে লুটপাটে ব্যস্ত। তিনি দেশকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক এক ভয়াবহ সংকটের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। তিনি তার হৃদয়ে ঘৃণা এবং প্রতিশোধ পোষণ করেন। তার আচরণ অসভ্য, বর্বর এবং নৃশংস। তিনি সমস্ত বিরোধী সদস্যকে হত্যা করতে চান। তার শান্তির কোনো আকাঙ্ক্ষা নেই। এই 9 মাসে একদিনের জন্য দেশে শান্তি আসেনি, আর আপনি তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করেছেন। দয়া করে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নিন, শান্তির পক্ষে একটি নজির স্থাপন করুন। তসলিমা নাসরিন। এটি তসলিমা নাসরিনের চিঠি। তসলিমা নাসরিন বাংলাদেশের বাস্তবতা, বিদেশে বসে তিনি বাংলাদেশকে যে তীব্রভাবে অনুভব করেন, আজকে দেশের এই ক্ষতিকে তিনি যে মেনে নিতে পারছেন না, তারই বহিঃপ্রকাশ এই চিঠি। নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচণ্ড একটা গুমট পরিস্থিতির মধ্যে রয়েছি। একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে। জাতিসংঘের তত্ত্বাবধানে এরই মধ্যে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর দেওয়ার কোনো বিশেষ চুক্তি হয়ে গেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাট আরও বেশি করে হচ্ছে। এই কারণে এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে যে পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, তাতে আমরা গোলকধাঁধার মধ্যে পড়েছি এবং সন্দেহগুলো প্রকাট হচ্ছে। সর্বশেষ গত 29 এপ্রিল সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান
ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন, আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছি, তবে মানবিক সহায়তা রুটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, জানিয়ে নানা পক্ষের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন। এই যে ঐকমত্য হওয়া প্রয়োজন, এগুলো শুধুই কথার কথা, অনেকের মনে হচ্ছে সেটি। যেহেতু তিনি বলছেন আলোচনার মধ্যে রয়েছে, অর্থাৎ আলোচনা চলছে, অথচ এর আগে বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বললেন যে, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি। কোনটাকে আমরা ঠিক বলে ধরে নেব? এবং তারও আগে 3 দিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন কি, আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে নীতিগতভাবে আমরা এতে সম্মত করিডোর দেওয়ার বিষয়ে, কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ। এখন মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, কিন্তু সেই মানবিক করিডোরের আড়ালে কি হতে যাচ্ছে সেই প্রশ্ন সবার মনে। তিনি বলেছেন যে আমাদের কিছু শর্ত রয়েছে, সেই শর্ত নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে শর্তগুলো আসলে কি, শর্তগুলো যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা, তার বক্তব্য পরবর্তীতে ডিনাই করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। পরবর্তীতে আবার গত একদিন আগে যিনি মোস্ট রিলিভেন্ট পারসন অন্তত এই ইস্যুতে এই মুহূর্তে ফরমালি, ডক্টর খলিলুর রহমান বার্তা সংস্থা এএফপিকে বললেন যে আলোচনা চলছে। এই যে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য, এর থেকে এতটুকু অনেকেই অনুমান করছেন, প্রশ্ন তুলছেন, তাহলে কি সরকার দেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করেই দিয়ে দিল বিশেষ কোনো স্বার্থে? এই প্রশ্নগুলো পুরনো, এর আগে আমি নিজেই আপনাদের সামনে এই প্রশ্নগুলো উত্থাপন করেছি। এখন যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক তারা কি বলছেন, এই ধরনের একটি মানবিক করিডোর যদি দিতে হয় তাহলে কতগুলো পক্ষের মধ্যে ঐকমত্য জরুরি। এক হচ্ছে মিয়ানমারের যে করিডোর দেওয়া হবে রাখাইনের উদ্দেশ্যে সেই দেশের সরকার, দ্বিতীয়ত যেই দেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ, তৃতীয়ত জাতিসংঘ, চতুর্থত যেহেতু সেখানে সংঘর্ষরত অবস্থা, যুদ্ধরত অবস্থা রয়েছে মিয়ানমার, এবং যেখান থেকে করিডোরটা দেওয়া হবে রাখাইন উদ্দেশ্যে, সেই রাখাইন বা আরাকান রাজ্য যারা দখল করে বসে আছে, আরাকান আর্মি, তাদের সম্মতির প্রয়োজন। তাহলে এই 4 পক্ষের মধ্যে যদি একটি পক্ষ ভিন্ন মত পোষণ করে তাহলে আন্তর্জাতিক যে নিয়ম বা বিধি অনুসারে এটি কোনো পক্ষে কোনো মতেই এই করিডোর দেওয়া যায় না। এদিকে আরাকান আর্মির সঙ্গে যে বাংলাদেশ যোগাযোগ রাখছে, সেক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার তারা বাংলাদেশের কাছে তাদের কূটনৈতিক পত্রের মাধ্যমে আপত্তি জানিয়েছে, যেহেতু তারা আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে, এবং সেই জায়গা থেকে তারা বলছে যে এই ধরনের কোনো গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা বাংলাদেশের জন্য একেবারেই সমীচীন নয়। জাতিসংঘ বলছে আবার যে করিডোর সিদ্ধান্তের জন্য অবশ্যই মিয়ানমার সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে। এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের চাপ বাংলাদেশের উপর চাপ দিচ্ছে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তার মানে আমরা ধরে নেব জাতিসংঘ আসলে খুব নিরপেক্ষ ভূমিকা পালন করছে, দেবতার আসনে যারা রয়েছে? নিশ্চয়ই না। প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সেই মিয়ানমারের সরকারের কথা এখানে তুলে ধরছে যে সেই দেশের সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে, কিন্তু সরকার আসলে কোনটি? মিয়ানমারের সামরিক সরকারকে যুক্তরাষ্ট্র তো স্বীকৃতি দেয় না, এবং যুক্তরাষ্ট্র সবসময় যোগাযোগ রেখে আসছে অং সান সু চির যে দল, সেই দল সহ আরও যারা বিদ্রোহী দল রয়েছে তাদের সমন্বয়ে যে জাতীয় ঐক্য সরকার, সেই সরকারকেই তারা মনে করে মিয়ানমারের সরকার। এখন জাতিসংঘ কোন ভাষায় কথা বলছে আমরা জানি না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে আরেকটি যেটা দাঁড়িয়েছে যে এরই মধ্যে নাকি সেনাবাহিনীর 3টি ডিভিশন এই প্রক্রিয়ার সঙ্গে কাজ করছে, সেখানে করিডোরের জন্য একটা প্যাসেজ তৈরি করা, বা সেখানে আবার শোনা যাচ্ছে বিজিবির কোনো এক কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এরকম অনেক কথা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সেনাবাহিনী কেন এটি পরিষ্কার করছে না যে তারা আসলে কোন অবস্থায় রয়েছে? কেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মুখ খুলছেন না? যদি ভালো হয়ে থাকে এটি দেশের জন্য তিনি মুখ খুলুক। আমি এই জন্য তার বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে চাই যে এখনো পর্যন্ত বাংলাদেশের 80% 90% মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে, যে তারা কোনোভাবেই দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে না। যদি তারা কোনোভাবে যুক্ত হয়ে থাকে, মানুষ অনেক কষ্ট হলেও ধরে নেওয়ার চেষ্টা করবে না এটি নিশ্চয়ই দেশের স্বার্থে। আর দেশের স্বার্থে এখানে কি আমরা জানি না। রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে, যেখানে আরাকান আর্মির অত্যাচারে এখনও সেখানকার রোহিঙ্গারা প্রতিনিয়ত শত শত হাজার হাজার রোহিঙ্গা তারা দল বেঁধে বাংলাদেশে প্রবেশ করছে, এবং গত 1 বছরে 1 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। কেন তাহলে সেনাপ্রধান মুখ খুলছে না? আসলে বিষয়টি কি? সেনা বাহিনী যদি এর সঙ্গে যুক্ত না হয়ে থাকে, আমি আগেই বলেছি যেরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলে সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলা হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই সরকার যদি এই সিদ্ধান্ত নেয় সেটির বিরুদ্ধে দাঁড়াবে।
এবং সেনাবাহিনীকেও প্রশ্নের মুখে ফেলবে। আমি আবারও বলি, যদি সত্যি এটি দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেনাবাহিনীর দায়িত্ব নেই। এই সরকারের উপর তো নিশ্চয়ই মানুষ আস্থা রাখবে না এত বড় একটা ন্যাশনাল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। এই সরকার তো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো রকমের এখতিয়ার নেই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার। আরও মজার বিষয় হচ্ছে, মজা এবং যেটি আমাদের রহস্যজনক, রাজনৈতিক দলগুলো এখনো কেন চুপ রয়েছে? বিএনপি জামাতের পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করা হয়েছে, যদিও বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে। গাজা যুদ্ধ অবস্থার মধ্যে পড়ে যেভাবে তার সর্বশান্ত হয়ে গেছে, বাংলাদেশে সে অবস্থা দাঁড়াবে। তাহলে কেন শুধুমাত্র একটা ব্যাখ্যা দাবি করে একটা বক্তব্য দিয়ে বিএনপির মতো রাজনৈতিক শক্তি চুপচাপ বসে আছে? সিপিবি একটি বিবৃতি দিয়েছে, সিপিবি প্রতিবাদ জানিয়েছে এবং আরও কয়েকটি রাজনৈতিক প্রতিষ্ঠান তারা প্রতিবাদ জানিয়েছে। এতটুকু প্রতিবাদের মধ্য দিয়ে এত বড় একটা ইস্যুর কোনো সমাধান হবে না। কেন তারা সরকারের উপর চাপ প্রয়োগ করছে না? কেন সরকারকে বলছে যে আমাদের সঙ্গে বসুন, মুখ খুলুন, কি হয়েছে, কতদূর যাওয়া হয়েছে আমাদেরকে খুলে বলুন, এবং এর নেগেটিভ পজিটিভ সব বিষয়ে আমাদের সামনে তুলে ধরতে হবে। যদি আমরা সবাই একমত হই তবেই এই ধরনের মানবিক করিডোর দেওয়া যাবে রাখাইনের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।